নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা, আজ এর ৩য় পর্ব। এমন একদিন ছিল যখন বিলাসের হাতে আত্মসমর্পণ করা বিজয়ার পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না। কিন্তু আজ শুধু বিলাস কেন, এত বড় পৃথিবীর এত কোটি লোকের মধ্যে কেবল একটিমাত্র লোক ছাড়া আর কেহ তাহাকে স্পর্শ করিয়াছে ভাবিলেও তাহার সর্বাঙ্গ ঘৃণায়, লজ্জায় এবং কি একটা গভীর পাপের ভয় ত্রস্ত সশঙ্কিত হইয়া ওঠে। এই জিনিসটাকেই সে রাসবিহারীর নিমন্ত্রণ সারিয়া পালকিতে উঠিয়া পর্যন্ত নানা দিক দিয়া পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করিতে করিতে বাটি আসিতেছিল। তাহার সম্বন্ধে তাহার পিতার মনোভাব ঠিক কি ছিল তাহা জানিয়া লইবার যথেষ্ট সুযোগ ঘটে নাই। কিন্তু তাহার মৃত্যুর পরে তাহার নিজের ভবিষ্যৎ জীবনের ধারাটা যে বিলাসবিহারীর সহিত সম্মিলিত হইয়া প্রবাহিত হইবে তাহা স্থির হইয়া গিয়াছিল। কোনো মতেই যে ইহার ব্যত্যয় ঘটিতে পারে এ সম্ভাবনা কোনোদিন তাহার মনে উদয় হয় নাই। অথচ এই যে একটা অনাসক্ত উদাসীন লোক আকাশের কোন এক অদৃশ্য প্রান্ত হইতে সহসা ধূমকেতুর মতো উঠিয়া আসিল এবং এক নিমেষে তাহার বিশাল পুচ্ছের প্রচণ্ড তাড়নায় সমস্ত লণ্ডভণ্ড বিপর্যস্ত করিয়া দিয়া তাহার সুনির্দিষ্ট পথের রেখাটা পর্যন্ত বিলুপ্ত করিয়া দিয়া কোথায় যে নিজে সরিয়া গেল, চিহ্ন পর্যন্ত রাখিয়া গেল না। ইহা সত্য কিংবা নিছক স্বপ্ন, ইহাই বিজয়া তাহার সমস্ত আত্মাকে জাগ্রত করিয়া আজ ভাবিতেছিল। যদি স্বপ্ন হয় সে মোহ কেমন করিয়া কতদিনে কাটিবে, আর যদি সত্য হয় তবে তাহাই বা জীবনে কি করিয়া সার্থক হইবে। ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িল, কিন্তু নিদ্রা তাহার উত্তপ্ত মস্তিষ্কের কাছেও ঘেঁষিল না। আজ যে আশঙ্কাটা তাহার মনে বারবার উঠিতে লাগিল তাহা এই যে চিন্তা কিছুদিন হইতে তাহার চিত্তকে অহর্নিশ আন্দোলিত করিতেছে, তাহাতে সত্যবস্তু কিছু আছে কিংবা সে শুধুই তাহার আকাশকুসুমের মালা। এ নিদারুণ সমস্যার গ্রন্থিভেদ করিয়া তাহাকে কে দিবে? তাহার মা নাই, পিতাও পরলোকে, ভাই বোন তো কোনোদিনই ছিল না। আপনার বলিতে একা রাসবিহারী ব্যতীত আর কেহ নাই। তিনিই বন্ধু, তিনিই বান্ধব, তিনিই অভিভাবক। অথচ কোন শুভ উদ্দেশ্য সিদ্ধ করিতে যে তিনি এমন তাড়া করিয়া তাহাকে তাহার আজন্ম পরিচিত কলিকাতার সমাজ হইতে বিচ্ছিন্ন করিয়া দেশে আনিয়া ফেলিয়াছেন, সে আজ বিজয়ার কাছে জলের ন্যায় স্বচ্ছ হইয়া গেছে। এই স্বচ্ছতার ভিতর দিয়া যতদূর দৃষ্টি যায় আজ সমস্তই তাহার চোখে সুস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিতেছে। বিদেশ যাত্রায় নরেনকে অযাচিত সাহায্য দান, নিজের গৃহে এই খাওয়ানোর আয়োজন, সম্মানিত অতিথিদের সম্মুখে এই বিবাহের প্রস্তাব, তাহার সলজ্জ নীরবতার অর্থ মৌন সম্মতি বলিয়া অসংশয় প্রচার করা, তাহাকে সকল দিক দিয়া বাঁধিয়া ফেলিতে এই বৃদ্ধের চেষ্টা পরম্পরার কিছুই আর তাহার কাছে প্রচ্ছন্ন নাই। কিন্তু রহস্য এই যে অত্যাচার উপদ্রবের লেশমাত্র চিহ্ন রাসবিহারীর কোনো কাজে কোথাও বিদ্যমান নাই। অথচ বৃদ্ধের বিনম্র স্নেহসরস মঙ্গলেচ্ছার অন্তরালে দাঁড়াইয়া কত বড় দুর্নিবার তাড়না যে তাহাকে অহরহ ঠেলিয়া জালের মুখে অগ্রসর করিয়া দিতেছে, উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই নিজের উপায়বিহীনত্বের ছবিটা এমনই সুস্পষ্ট হইয়া উঠিয়া দেখা দিল যে একাকী ঘরের মধ্যেও বিজয়া আতঙ্কে শিহরিয়া উঠিল। সমস্ত রাত্রির মধ্যে সে মুহূর্তের জন্য ঘুমাইতে পারিল না। তাহার পরলোকগত পিতাকে বারংবার ডাকিয়া কেবলই কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, বাবা, তুমি তো এদের চিনতে পেরেছিলে,
তবে কেন আমাকে এমন করে তাদের মুখের মধ্যে সঁপে দিয়ে গেলে? একসময় সে যে নিজেই বিলাসকে পছন্দ করিয়াছিল এবং তাহারই সহিত একযোগে পিতার ইচ্ছার বিরুদ্ধেও নরেনের সর্বনাশ কামনা করিয়াছিল, সেই কামনাই আজ তাহার সমস্ত শুভ ইচ্ছাকে পরাভূত করিয়া জয়লাভ করিতেছে মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল। সে বারবার করিয়া বলিতে লাগিল, স্নেহে অন্ধ হইয়া কেন পিতা এই সর্বনাশের মূল স্বহস্তে উন্মূলিত করিয়া গেলেন না? কেন তাহারই বুদ্ধি বিবেচনার উপর সমস্ত নির্ভর করিয়া গেলেন? আর তাই যদি গেলেন, তবে কেন তাহার স্বাধীনতার পথ এমন করিয়া সকল দিক দিয়া রুদ্ধ করিয়া গেলেন? সমস্ত উপাদান সিক্ত করিয়া সে কেবলই ভাবিতে লাগিল, তাহার এই ক্রুদ্ধ অভিমানের নিষ্ফল নালিশ আজ সেই স্বর্গবাসী পিতার কানে কি পৌঁছিতেছে না? আর প্রতিকারের উপায় কি তাহার হাতে আর এক বিন্দুও নাই? পরদিন পরেশের মায়ের ডাকাডাকিতে যখন ঘুম ভাঙিল, তখন বেলা হইয়াছে। উঠিয়া শুনিল তাহার বাহিরের ঘর নিমন্ত্রিতগণের অভ্যাগমে পরিপূর্ণ হইয়া গেছে, শুধু সেই উপস্থিত নাই। এই ত্রুটি সারিয়া লইতে সে যথাসাধ্য তাড়াতাড়ি করিবে কি, আজিকার সারা দিনব্যাপী উৎসবের হাঙ্গামা মনে করিতেই তাহার ভারী যেন একটা বিতৃষ্ণা জন্মিল। শীতের প্রভাত সূর্যালোক বাগানের আম গাছের মাথায় মাথায় ভরিয়া গিয়াছে এবং তাহারই পাতার ফাঁকে ফাঁকে সম্মুখের মাঠের উপর দিয়া রাখাল বালকেরা খেলা করিতে করিতে গরু চড়াইতে চলিয়াছে। দেশে আসিয়া পর্যন্ত এই দৃশ্যটি দেখিতে তাহার কোনো দিন ক্লান্তি জন্মে নাই। অনেক দিন অনেক দরকারি কাজ ফেলিয়াও সে বহুক্ষণ পর্যন্ত ইহাদের পানে চাহিয়া বসিয়া থাকিত। কিন্তু আজ সে ভাবিয়াই পাইল না এতদিন কি মাধুর্য ইহাতে ছিল। বরঞ্চ এ যেন একটা অত্যন্ত পুরানো বাসি জিনিসের মতো তাহার কাছে আগাগোড়া বিস্বাদ ঠেকিল। এই দৃশ্য হইতে সে তাহার শ্রান্ত চোখ দুটি ধীরে ধীরে ফিরাইয়া লইতেই দেখিতে পাইল কালীপদ এক এক লাফে তিন তিনটা সিঁড়ি ডিঙাইয়া উপরে উঠিতেছে। চোখাচোখি হইবা মাত্র সে মহাব্যস্ততার ইঙ্গিত জানাইয়া হাত তুলিয়া বলিয়া উঠিল, মা, শিগগির শিগগির, ছোটবাবু ভয়ানক রেগে উঠেছেন, আজ এত দেরিও করতে আছে। কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ একরাশি বারুদের মধ্যে পড়িয়া যে বিপ্লবের সৃষ্টি করে, ভৃত্যের এই সংবাদটাও বিজয়ার দেহ মনে ঠিক তেমনি ভীষণ কাণ্ড বাঁধাইয়া প্রচণ্ড অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিল। কিন্তু হঠাৎ সে কথা কহিতে পারিল না। তাহার দুই প্রদীপ্ত চক্ষু হইতে অসহ্য দাহ ঠিকরাইয়া পড়িতে লাগিল। কালীপদ সেই চোখের পানে চাহিয়া ভয় জড়সড় হইয়া কি একটা পুনরায় বলিবার চেষ্টা করিতেই বিজয়া আপনাকে সামলাইয়া লইয়া কহিল, তুমি নিচে যাও কালীপদ। বলিয়া নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। এ বাটিতে ছোটবাবু বলিতে যে বিলাসবিহারী বাবুকে এবং বড়বাবু বলিতে তাহার পিতাকে বুঝায়, বিজয়া তাহা জানিত। কিন্তু এই দুটি পিতাপুত্র এখানে এত বড় হইয়া উঠিয়াছেন যে তাহাদের ক্রোধের গুরুত্ব আজ চাকর বাকরের কাছে বাড়ির মনিবকে পর্যন্ত অতিক্রম করিয়াছে, এ খবর বিজয়া এই প্রথম পাইল। আজ সে স্পষ্ট দেখিল ইহারই মধ্যে বিলাস এখানকার সত্যকার প্রভু এবং সে নিজে তাহার শাসিত কৃপার পাত্রী। এ তথ্য যে তাহার মনের আগুনে জলধারা সিঞ্চিত করিল না, তাহা বলাই বাহুল্য। আধ ঘণ্টা পরে সে যখন হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিল, তখন চা খাওয়া চলিতেছিল। উপস্থিত সকলেই প্রায় উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিল এবং তাহার মুখ চোখের শুষ্কতা লক্ষ্য করিয়া অনেকগুলা অস্ফুট কণ্ঠের উদ্বিগ্ন প্রশ্নও ধ্বনিয়া উঠিল। কিন্তু সহসা বিলাসবিহারীর তীব্র কটু কণ্ঠে সমস্ত ডুবিয়া গেল। সে তাহার চায়ের পেয়ালাটা ঠক করিয়া টেবিলের উপর নামাইয়া রাখিয়া বলিয়া উঠিল, ঘুমটা এবেলায় না ভাঙলেই তো চলতো। তোমার ব্যবহারে আমি ক্রমশ ডিসগাস্টেড হয়ে উঠছি। এ কথা না জানিয়ে আর আমি পারলাম না। বিরক্তি জানাইবার অধিকার তাহার আছে, এই একটা কথা বটে, কিন্তু এতগুলি বাহিরের লোকের সমক্ষে ভাবী স্বামীর এই কর্তব্যপরায়ণতা
নিরতিশয় অভদ্রতার আকারেই সকলকে বিস্মিত ও ব্যথিত করিল। কিন্তু বিজয়া তাহার প্রতি দৃকপাত মাত্র করিল না, যেন কিছুই হয় নাই। এমনইভাবে সে সকলকেই প্রতি নমস্কার করিয়া যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসিয়াছিলেন সেই দিকে অগ্রসর হইয়া গেল। বৃদ্ধ অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিয়াছিলেন। বিজয়া তাহার কাছে গিয়া শান্ত কণ্ঠে কহিল, আপনার চা খাওয়ায় কোনো বিঘ্ন হয়নি তো? আমার অপরাধ হয়ে গেছে, আজ সকালে আমি উঠতে পারিনি। বৃদ্ধ দয়াল স্নেহার্দ্র স্বরে একেবারেই মা সম্বোধন করিয়া বলিয়া উঠিলেন, না মা, আমাদের কারো কিছুমাত্র অসুবিধে হয়নি। বিলাসবাবু, রাসবিহারীবাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি। কিন্তু তোমাকে তো তেমন ভালো দেখাচ্ছে না মা, অসুখ বিসুখ তো কিছু হয়নি। ইনি সর্বদা কলিকাতায় থাকেন না বলিয়া বিজয়া পূর্ব হইতে ইহাকে চিনিত না। কালও সে ভালো করিয়া ইহাকে লক্ষ্য করিয়া দেখে নাই। কিন্তু আজ ঘরে পা দিয়া দেখিবা মাত্রই এই বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তি যেন নিতান্ত আপনার জন বলিয়া তাহাকে আকর্ষণ করিল, এবং ইহার স্নিগ্ধ সুকোমল কণ্ঠস্বরে তাহার স্বর্গীয় পিতার কণ্ঠস্বরের আভাস জ্ঞাপন করিল। দয়াল একটা কৌচের উপর বসিয়াছিলেন, পাশে একটু জায়গা ছিল। তিনি সেই স্থানটুকু নির্দেশ করিয়া কহিলেন, দাঁড়িয়ে কেন মা, বসো, এইখানে বসো, এ অসুখ বিসুখ তো কিছু করেনি। বিজয়া পার্শ্বে বসিয়া পড়িল বটে, কিন্তু জবাব দিতে পারিল না। ঘাড় বাঁকাইয়া আর একদিকে চাহিয়া রহিল। অশ্রু দমন করা তাহার পক্ষে যে উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতেছিল। বৃদ্ধ আবার সেই প্রশ্ন করিলেন। প্রত্যুত্তরে এবার বিজয়া মাথা নাড়িয়া কোনো মতে শুধু কহিল, না। এই ধরা গলার সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের লক্ষ্য এড়াইল না। তিনি মুহূর্তকালের জন্য মৌন থাকিয়া ব্যাপারটা অনুভব করিয়া মনে মনে শুধু একটু হাসিলেন। যিনি এ বাটির মালিকের জায়গাটি কিছু পূর্বেই দখল করিয়া বসিয়াছেন, তিনি যদি তাঁর ভাবী পত্নী গৃহস্বামিনীকে একটু তিক্ত সম্ভাষণ করিয়া থাকেন, তো আনাড়িদের কাছে তাহা যত রূঢ়ই ঠেকুক, যাঁরা যৌবনের ইতিহাসটুকু পড়িয়া শেষ করিয়া দিয়েছেন, তেমন জ্ঞানবৃদ্ধ কেহ যদি মনে মনে একটু হাস্যই করেন, তো তাহাকে দোষ দেওয়া যায় না। তখন বৃদ্ধ তাহার পার্শ্বপ্রবিষ্টা এই নবীনা অভিমানিনীটিকে সুস্থ হইবার সময় দিতে নিজেই ধীরে ধীরে কথা কহিতে লাগিলেন। এত অল্প বয়সেই এই সত্য ধর্মের প্রতি তাহাদের অবিচলিত নিষ্ঠা ও প্রীতির অসংখ্য প্রশংসা করিয়া অবশেষে বলিলেন, ভগবানের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক। কিন্তু মা, যে মন্দির তুমি তোমার গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করলে, তাকে বজায় রাখতে তোমাদের অনেক পরিশ্রম, অনেক স্বার্থত্যাগের আবশ্যক হবে। আমি নিজেও তো পাড়াগাঁয়েই থাকি, আমি বেশ দেখছি এ ধর্ম এখনো আমাদের পল্লী সমাজের রস নিয়ে যেন বাঁচতেই চায় না। তাই আমার মনে হয়, একে যদি যথার্থই জীবিত রাখতে পারো মা, এদেশে একটা সত্যিই বড় সমস্যার মীমাংসা হবে। তোমাদের এই উদ্যমকে আমি যে কি বলে আশীর্বাদ করব, এই আমি ভেবেই পাইনে। বিজয়ার মুখে আসিয়া পড়িতেছিল, বলে, মন্দির প্রতিষ্ঠায় আমার আর কোনো উৎসাহ নেই। এর লেশমাত্র সার্থকতা আর আমি দেখিতে পাইনে। কিন্তু সে কথা চাপিয়া গিয়া মৃদু স্বরে শুধু জিজ্ঞাসা করিল, একটা জটিল সমস্যার সমাধান হবে আপনি কেন বলছেন? দয়াল কহিলেন, তা বই কি মা, আমার আন্তরিক বিশ্বাস বাংলার পল্লীর সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। কিন্তু এও জানি, যার যেখানে স্থান নয়, যার যেখানে প্রয়োজন নেই, সে সেখানে বাঁচে না। কিন্তু চেষ্টায় যত্নে যদি একটিকেও বাঁচাতে পারা যায়, সে কি মস্ত একটা আশা ভরসার আশ্রয় নয়? আমাদের
বাঙালি ঘরের দোষগুণের কথা তুমি নিজেও তো কম জানো না। সেইগুলি সব অন্তরের মধ্যে ভালো করে একটুখানি তলিয়ে ভেবে দেখো দেখি। বিজয়া আর প্রশ্ন না করিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। স্বদেশের মঙ্গল কামনা তাহার মধ্যে যথার্থই স্বাভাবিক ছিল। আচার্যের শেষ কথাটায় তাহাই আলোড়িত হইয়া উঠিল। এই মন্দিরের প্রতিষ্ঠা সংস্পর্শে একটা মস্ত নামের অন্তরালে থাকিয়া বিলাস তাহার হৃদয়ের অত্যন্ত ব্যথার স্থানটাতেই পুনঃ পুনঃ আঘাত করিতেছিল। সে বেদনায় ছটপট করিতেছিল, অথচ প্রতিঘাত করিবার উপায় ছিল না বলিয়া তাহার সমস্ত চিত্ত সমস্ত ব্যাপারটার বিরুদ্ধেই ক্রোধ ও বিরক্তিতে প্রায় অন্ধ হইয়া উঠিয়াছিল। কিন্তু দয়াল যখন তাহার প্রশান্ত মূর্তি ও স্নিগ্ধ কণ্ঠের আহ্বানে বিলাসের চেষ্টার এই বিশেষ দিকটায় চোখ মেলিতে তাহাকে অনুরোধ করিলেন, তখন বিজয়া সত্য সত্যই যেন নিজের ভ্রম দেখিতে পাইল। তাহার মনে হইতে লাগিল বিলাস হয়তো বাস্তবিকই হৃদয়হীন এবং ক্রূর নয়, তাহার কঠোরতা হয়তো প্রবল ধর্মানুরক্তির একটা প্রকাশ মাত্র। মানুষের ইতিহাসে এরূপ দৃষ্টান্তের তো অভাব নাই। তাহার মনে পড়িল সে কোথায় যেন পড়িয়াছে, সংসারে সকল বড় কার্যই কাহারও না কাহারও পক্ষে ক্ষতিকর হয়। যাহারা এই কার্যভার স্বেচ্ছায় গ্রহণ করেন তাহারা অনেকের মঙ্গলের জন্য সামান্য ক্ষতিতে ভ্রুক্ষেপ করিবার অবসর পান না। সেই জন্য অনেক স্থলেই তাহারা নির্মম ও নিষ্ঠুরের মতো দেখিতে হন। চিরদিনের শিক্ষা ও সংস্কার বশে ব্রাহ্মধর্মের প্রতি অনুরাগ বিজয়ার কাহারও অপেক্ষা কম ছিল না। সেই ধর্মের বিস্তৃতিতে দেশের এতখানি মঙ্গল নির্ভর করিতেছে শুনিয়া তাহার উচ্চশিক্ষিত সত্যনিষ্ঠ মন বিলাসকে অন্তরে ক্ষমা না করিয়া পারিল না। এমনকি সে আপনাকে আপনি বলিতে লাগিল, সংসারে যাহারা বড় কাজ করিতে আসে তাহাদিগের ব্যবহার আমাদের মতো সাধারণ লোকের সহিত বর্ণে বর্ণে না মিলিলেই তাহাদিগকে দোষী করা অসঙ্গত, এমনকি অন্যায়, এবং অন্যায়কে অন্যায় বুঝিয়া কোনো কারণেই প্রশ্রয় দিতে পারিব না। বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে উঠিতেছিলেন। বিজয়াও উঠিয়া দাঁড়াইল। রাসবিহারী ছেলেকে একটু আড়ালে ডাকিয়া কি একটা কথা বলিবার পরে বিলাস এই সুযোগটার জন্যই যেন প্রতীক্ষা করিতেছিল। কাছে আসিয়া বলিল, তোমার শরীরটা কি আজ সকালে ভালো নেই বিজয়া? আধ ঘন্টা পূর্বেও হয়তো বিজয়া প্রশ্নটাকে একেবারেই উপেক্ষা করিয়া যা হোক একটা কিছু বলিয়া চলিয়া যাইত, কিন্তু এখন সে মুখ তুলিয়া চাহিল, সহজভাবে বলিল, না, ভালোই আছি। কাল রাত্রে ঘুম হয়নি বলেই বোধ করি একটু অসুস্থ দেখাচ্ছে। বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। এমন অনেক লোক আছে যাহারা আঘাতের বদলে প্রতিঘাত না করিয়া কিছুতেই থাকিতে পারে না, নিজের সমূহ ক্ষতি বুঝিয়াও আত্মসংবরণ করিতে পারে না। বিলাস তাহাদেরই একজন। তাহার প্রতি বিজয়ার আচরণ প্রতিদিন যতই অপ্রীতিকর হইতেছিল, তাহার নিজের আচরণও ততোধিক নিষ্ঠুর হইয়া উঠিতেছিল। এইরূপে ঘাত প্রতিঘাতের আগুন প্রতি মুহূর্তেই যখন মারাত্মক হইয়া দাঁড়াইতেছিল এবং পক্ককেশ অভিজ্ঞ পিতার পুনঃ পুনঃ স্বনির্বন্ধ অনুযোগ, সহিষ্ণুতার পরম লাভ ও চরম সিদ্ধির নিভৃত গভীর উপদেশ অনভিজ্ঞ উদ্ধত পুত্রের কোনো কাজেই লাগিতেছিল না, তখন বিজয়ার মুখের এই একটিমাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাকেই যেন বদলাইয়া দিল। সে স্বাভাবিক কর্কশ কণ্ঠ যতদূর সাধ্য কোমল করিয়া বলিল, তাহলে তুমি এ বেলায় রোদে আর বার হয়েও না। সকালবেলায় স্নানাহার সেরে যদি একটু ঘুমোতে পারো সেই চেষ্টা করো। সিজন চেঞ্জের সময়টা ভালো নয়, অসুখ বিসুখ না হয়ে পড়ে। এই বলিয়া মুখের চেহারায় উৎকণ্ঠা প্রকাশ করিয়া বোধ করিবা নিজের ব্যবহারের জন্য একবার ক্ষমা চাইতেও উদ্যত হইল। কিন্তু এ বস্তুটা তাহার স্বভাবে নাকি একেবারেই নাই। তাই আর কিছু না কহিয়া দ্রুত পদে ভদ্রলোকদিগের অনুসরণ করিয়া বাহির হইয়া গেল। যতদূর দেখা যায় বিজয়া তাহার প্রতি চাহিয়া রইল। তাহার পরে একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে তাহার উপরের ঘরে চলিয়া গেল। কিছুকাল অবধি একটা অব্যক্ত পীড়া
কাঁটার মতো তাহার মনের মধ্যে খচখচ করিয়া অহরহ বিঁধিতেছিল। আজ তাহার অকস্মাৎ বোধ হইল সেটার যেন খোঁজ পাওয়া যাইতেছে না। সন্ধ্যার পর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হইয়া গেল। ভিতরের বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আজ পাশাপাশি রাখা হইয়াছিল। তাহার একটাতে যখন অত্যন্ত সমারোহের সহিত বিজয়াকে বসানো হইল, তখন পার্শ্বের অন্য আসনটা যে কাহার দ্বারা পূর্ণ হইবার অপেক্ষা করিতেছে তাহা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। পলকের জন্য বিজয়ার মনের ভিতরটা হু হু করিয়া উঠিল বটে, কিন্তু ক্ষণেক পরেই বিলাস আসিয়া যখন তাহার নির্দিষ্ট স্থান অধিকার করিয়া বসিল, তখন সে জ্বালা নিবিতেও তাহার বিশেষ সময় লাগিল না। পোড়া তুবড়ির খোলাটার ন্যায় তুচ্ছ বস্তুর মতো এই ব্রাহ্ম মন্দির হইতেও পাছে সমারোহ শেষে লোকের দৃষ্টি অবজ্ঞায় অন্যত্র সরিয়া যায়, এই আশঙ্কায় বিলাসবিহারী উৎসবের জেরটা যেন কিছুতেই আর নিকাশ করিতে চাহিতেছিল না। কিন্তু যাহারা নিমন্ত্রণ লইয়া আসিয়াছিলেন তাহাদের বাড়িঘর আছে, কাজকর্ম আছে, পরের খরচে কেবল আনন্দে মাতিয়া থাকিলেই চলে না। সুতরাং শেষ একদিন তাহাদের করিতেই হইল। সেদিন বৃদ্ধ রাসবিহারী ছোট একটি বক্তৃতা করিয়া শেষের দিকে বলিলেন, যাঁর অসীম করুণায় আমরা পৌত্তলিকতার ঘোর অন্ধকার থেকে আলোকে আসতে পেরেছি, সেই একমেবা দ্বিতীয়ম নিরাকার পরম ব্রহ্মের পাদপদ্মে এই মন্দির যাঁরা উৎসর্গ করেছেন তাঁদের কল্যাণ হোক। আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে অচির ভবিষ্যতে সেই দুটি নির্মল নবীন জীবন চিরদিনের জন্য সম্মিলিত হবে, সেই শুভ মুহূর্ত দেখতে ভগবান যেন আমাকে জীবিত রাখেন। এই বলিয়া সেই দুটি নবীন জীবনের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, মা বিজয়া, বিলাস, তোমরা এদের প্রণাম করো, আপনারাও আমার সন্তানদের আশীর্বাদ করুন। বিজয়া ও বিলাস পাশাপাশি মাটিতে মাথা ঠেকাইয়া প্রবীণ ব্রাহ্মদিগের উদ্দেশ্যে প্রণাম করিল। তাহারাও অস্ফুট কণ্ঠে ইহাদের আশীর্বাদ করিলেন। তাহার পরে সভা ভঙ্গ হইল। সন্ধ্যার পর বিজয়া যখন বাটিতে আসিয়া পৌঁছিল, তখন তাহার মনের মধ্যে কোনো বিরোধ, কোনো চাঞ্চল্য ছিল না। ধর্মের আনন্দে ও উৎসাহে হৃদয় এমনই পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল যে আপনাকে আপনি কেবলই বলিতে লাগিল, পার্থিব সুখই একমাত্র সুখ নয়, বরঞ্চ ধর্মের জন্য, পরের জন্য সেই সুখ বলি দেওয়াই একমাত্র শ্রেয়। বিলাসের সহিত তাহার মতের আর কোথাও যদি মিল না হয়, ধর্ম সম্বন্ধে যে তাহাদের কোনোদিন অনৈক্য ঘটিবে না, এ কথা সে জোর করিয়াই নিজেকে বুঝাইল। বিছানায় শুইয়াও সে বারবার ইহাই কহিতে লাগিল, এ ভালোই হইল যে তাহার মতো একজন স্থির সংকল্প, স্বধর্মপরায়ণ, কর্তব্যনিষ্ঠ লোকের সহিত তাহার জীবন চিরদিনের জন্য মিলিত হইতে যাইতেছে। ঈশ্বর তাহার দ্বারা নিজের অনেক কার্য সম্পন্ন করাইয়া লইবেন বলিয়াই এমন করিয়া তাহার মনের গতি পরিবর্তিত করিয়া দিয়াছেন। পরদিন বিলাস সকলকেই করজোরে আবেদন করিল, তাহারা যদি অন্তত মাসে একবার করিয়া আসিয়াও মন্দিরের মর্যাদা বৃদ্ধি করেন তো তাহারা আজীবন কৃতজ্ঞ হইয়া থাকিবে। এ অনুরোধ অনেকেই স্বীকার করিয়াই বাড়ি গেলেন। রাসবিহারী আসিয়া বলিলেন, মা বিজয়া, তোমরা মন্দিরের স্থায়িত্ব যদি কামনা করো তো দয়ালবাবুকে এখানে রাখবার চেষ্টা করো। বিজয়া বিস্মিত ও পুলকিত হইয়া জিজ্ঞাসা করিল, সে কি সম্ভব কাকাবাবু? রাসবিহারী হাসিয়া কহিলেন, সম্ভব না হলে বলবো কেন মা? তাকে ছেলেবেলা থেকে জানি, একরকম আমারই বাল্য বন্ধু। অবস্থা ভালো না হলেও দয়াল খাঁটি লোক। তোমার জমিদারিতে কোনো একটা কাজ দিয়ে তাকে অনায়াসে রাখা যেতে পারে। মন্দিরের বাড়িতেও ঘরের অভাব নেই, স্বচ্ছন্দে 2-4টে ঘর নিয়ে তিনি সপরিবারে বাস করতে পারবেন। এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি বিজয়ার সত্যকার শ্রদ্ধা জন্মিয়াছিল। তাহার সাংসারিক হীনাবস্থা শুনিয়া সেই শ্রদ্ধায় করুণা যোগ দিল। সে তৎক্ষণাৎ রাসবিহারীর প্রস্তাব আনন্দে অনুমোদন করিয়া বলিল, ওকে এখানেই রাখুন, আমি সত্যি ভারী খুশি হব কাকাবাবু। তাহাই হইল।
দয়াল আসিয়া সপরিবারে আশ্রয় গ্রহণ করিলেন। দিন কাটিতে লাগিল। পৌষ শেষ হইয়া মাঘের মাঝামাঝিতে আসিয়া পৌঁছিল। জমিদারি এবং মন্দিরের কাজ সুশৃঙ্খলায় চলিতে লাগিল। কোথাও যে কোনো বিরোধ বা অশান্তি আছে তাহা কাহার কল্পনায় উদয় হইল না। নরেন্দ্রের কোনো সংবাদ নাই, থাকিবার কথাও নহে। শুধু দুদিনের জন্য সে দেশে আসিয়াছিল, দুদিন পরে চলিয়া গেছে। তবে একটা ব্যথা বিজয়ার মনে বাজিত যখনই সেই মাইক্রোস্কোপটার প্রতি তাহার চোখ পড়িত। আর কিছু নয়, শুধু যদি তাহার সেই একান্ত দুঃসময়ে কিছু বেশি করিয়াও জিনিসটার দাম দেওয়া যাইত। আর একটা কথা স্মরণ হইলে সে যেমন আশ্চর্য হইত, তেমনি কুণ্ঠিত হইয়া পড়িত। দুদিনের পরিচয়ে কেমন করিয়াই না জানি এই লোকটার প্রতি এত মমতা জন্মিয়াছিল, ভাগ্যে তাহা প্রকাশ পায় নাই। না হইলে মিথ্যা মোহ একদিন মিথ্যায় মিলাইয়া যাইতই, কিন্তু সারা জীবন লজ্জা রাখিবার আর ঠাঁই থাকিত না। তাই সেই দুদিনের স্নেহ মমতার পাত্রটিকে যখনই মনে পড়িত, তখনই প্রাণপণ বলে মন হইতে তাহাকে সে দূরে ঠেলিয়া দিত। এমনি করিয়া মাঘ মাসও শেষ হইয়া গেল। ফাল্গুনের প্রারম্ভেই হঠাৎ অত্যন্ত গরম পড়িয়া চারিদিকে জ্বর দেখা দিতে লাগিল। দিন দুই হইতে দয়ালবাবু জ্বরে পড়িয়াছিলেন। আজ সকালে তাহাকে দেখিতে যাইবার জন্য বিজয়া কাপড় পরিয়া একেবারে প্রস্তুত হইয়াই নিচে নামিয়াছিল। বুড়া দরওয়ান কানাই সিং লাঠি আনিতে তাহার ঘরে গিয়াছিল, এবং সেই অবকাশে বাহিরের ঘরে বসিয়া বিজয়া এক পেয়ালা চা খাইয়া লইতেছিল। নমস্কার। বিজয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল নরেন্দ্র ঘরে ঢুকিতেছে। তাহার হাতের পেয়ালা হাতে রহিল, শুধু অভিভূতের মতো নিঃশব্দে চোখ মেলিয়া চাহিয়া রহিল। না করিল প্রতি নমস্কার, না বলিল বসিতে। একটা চেয়ারের পিঠে নরেন্দ্র তাহার লাঠিটা হেলান দিয়া রাখিল, আর একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। কহিল, এ কাজটা আমারও এখনো সারা হয়নি, আর এক পেয়ালা চা আনতে হুকুম করে দিন তো। দি বলিয়া বিজয়া হাতের বাটিটা নামাইয়া রাখিয়া বাহির হইয়া গেল। কিন্তু কালীপদকে বলিয়া দিয়াই তৎক্ষণাৎ ফিরিয়া আসিতে পারিল না। উপরে যাইবার সিঁড়ির রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার বুকের ভিতরটা ভীষণ ঝড়ে সমুদ্রের মতো উন্মত্ত হইয়া উঠিয়াছিল। কোনো কারণেই হৃদয় যে মানুষের এমন করিয়া দুলিয়া উঠিতে পারে, ইহা সে জানিতই না। তথাপি এ কথা স্পষ্ট বুঝিতেছিল, এ আন্দোলন শান্ত না হইলে কাহারও সহিত সহজভাবেই কথাবার্তা অসম্ভব। মিনিট ৫-৬ সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া যখন দেখিল কালীপদ চা লইয়া যাইতেছে, তখন সেও তাহার পিছনে পিছনে ঘরে আসিয়া প্রবেশ করিল। কালীপদ চলিয়া গেলে নরেন্দ্র বিজয়ার মুখের প্রতি চাহিয়া কহিল, হ্যাঁ, আপনি মনে মনে ভারী বিরক্ত হয়েছেন। আপনি কোথাও বার হচ্ছিলেন, আমি এসে বাধা দিয়েছি, কিন্তু মিনিট ৫-এর বেশি আপনাকে আটকাবো না। বিজয়া কহিল, আচ্ছা, আপনি আগে চা খান। বলিয়া হঠাৎ পশ্চিম দিকের জানালাটার প্রতি নজর পড়ায় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, ও জানলাটাকে খুলে দিয়ে গেল? নরেন্দ্র বলিল, কেউ না, আমি। কি করে খুললেন? যেমন করে সবাই খোলে, টেনে। কোনো দোষ হয়েছে? বিজয়া মাথা নাড়িয়া কহিল, না। এবং মুহূর্ত কয়েক তাহার লম্বা সরু সরু আঙুলের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আপনার আঙুলগুলো কি লোহার? ওই জানলাটা বন্ধ থাকলে পিছন থেকে সজোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক আমি দেখিনি। কথা শুনিয়া নরেন হো হো করিয়া উচ্চ হাস্যে ঘর ভরিয়া দিল। এ সেই হাসি। মনে পড়িয়া বিজয়ার সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। হাসি থামিলে নরেন সহজভাবে কহিল, সত্যি আমার আঙুলগুলো ভারী শক্ত, জোরে টিপে ধরলে যে কোনো লোকের বোধ করি হাত ভেঙে যায়। বিজয়া হাসি চাপিয়া গম্ভীর মুখে কহিল, আপনার মাথাটা তার চেয়েও শক্ত, ঢু মারলে।
কথাটা শেষ না হইতেই নরেন আবার তেমনই উচ্চহাস্য করিয়া উঠিল। এই লোকটির হাসি প্রভাতের আলোর মতো এমনই মধুর, এমনই উপভোগের বস্তু যে কোনো মতেই যেন লোভ সংবরণ করা যায় না। নরেন পকেট হইতে 200 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া বলিল, সেই জন্যই এসেছি। আমি জোচ্চোর, আমি ঠক, আরও কত কি গালাগালি ওই কটা টাকার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছিলেন। আপনার টাকা নিন, দিন আমার জিনিস। বিজয়ার মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল, কিন্তু তখনই আপনাকে সামলাইয়া লইয়া কহিল, আর কি কি বলে পাঠিয়েছিলাম বলুন তো? নরেন কহিল, অত আমার মনে নেই, সেটা আনতে বলে দিন। আমি 9:30 গাড়িতেই কলকাতা ফিরে যাব। ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, অত দূর আর যেতে হয়নি। বিজয়ার মুখ উজ্জ্বল হইয়া উঠিল, কহিল, আপনার ভাগ্য ভালো। নরেন বলিল, হ্যাঁ, কিন্তু আমার আর সময় নেই, 9টা বাজে। চক্ষের নিমেষে বিজয়ার মুখের দীপ্তি নিবিয়া গেল, কিন্তু নরেন তাহা লক্ষ্যও করিল না। কহিল, আমাকে এখনই বার হতে হবে, সেটা আনতে বলে দিন। বিজয়া তাহার মুখের প্রতি চোখ তুলিয়া বলিল, এই শর্ত কি আপনার সঙ্গে হয়েছিল যে আপনি দয়া করে টাকা এনেছেন বলেই তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে? নরেন্দ্র লজ্জিত হইয়া কহিল, না, তা নয় সত্যি, কিন্তু আপনার তো ওতে দরকার নেই। আজ নেই বলে কোনোদিন দরকার হবে না, এ আপনাকে কে বললে? নরেন্দ্র মাথা নাড়িয়া দৃঢ় স্বরে কহিল, আমি বলছি ও জিনিস আপনার কোনো কাজেই লাগবে না, অথচ আমার। বিজয়া উত্তর দিল, তবে যে বিক্রি করে যাবার সময় বলেছিলেন ওটা আমার অনেক উপকারে লাগবে। আমাকে ঠকিয়ে গেছেন বলে পাঠিয়েছিলাম বলে আপনি আবার রাগ করছেন? তখন একরকম কথা আর এখন একরকম কথা। নরেন লজ্জায় একেবারে মলিন হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন, তখন ভেবেছিলুম অমন জিনিসটা আপনি ব্যবহারে লাগাবেন, এরকম ফেলে রেখে দেবেন না। আচ্ছা, আপনি তো জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন, এও কেন তাই মনে করুন না, আমি এ টাকার সুদ দিচ্ছি। বিজয়া কহিল, কত সুদ দেবেন? নরেন্দ্র বলিল, যা ন্যায্য সুদ আমি তাই দিতে রাজি আছি। বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, আমি রাজি নই। কলকাতায় যাচাই করে দেখিয়েছি, ওটা অনায়াসে 400 টাকায় বিক্রি করতে পারি। নরেন্দ্র সোজা উঠিয়া দাঁড়াইয়া কহিল, বেশ, তাই করুন গে, আমার দরকার নেই। যে 200 টাকায় 400 টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাই না। বিজয়া মুখ নিচু করিয়া প্রাণপণে হাসি দমন করিয়া যখন মুখ তুলিল, তখন কেবল এই লোকটি ছাড়া সংসারে আর কাহারও কাছে বোধ করি সে আত্মগোপন করতে পারিত না। কিন্তু সেদিকে নরেনের দৃষ্টিই ছিল না। সে তীক্ষ্ণভাবে কহিল, আপনি যে একটা শাইলক তা জানলে আমি আসতাম না। বিজয়া ভালো মানুষটির মতো কহিল, দেনার দায় যখন আপনার যথাসর্বস্ব আত্মসাৎ করে নিয়েছিলুম তখনও ভাবেননি? নরেন কহিল, না, কেননা তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা এবং আমার বাবা দুজনে করে গিয়েছিলেন, আমরা কেউ তার জন্য অপরাধী নই। আচ্ছা, আমি চললুম। বিজয়া কহিল, খেয়ে যাবেন না? নরেন উদ্ধতভাবে কহিল, না, খাবার জন্য আসিনি। বিজয়া শান্তভাবে জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? এইবার তাহার ওষ্ঠপ্রান্তে হাসির রেখা ধরা পড়িয়া গেল। নরেন ক্রোধে জ্বলিয়া উঠিয়া বলিল, আমি কি আপনার উপহাসের পাত্র? টাকা আপনার ঢের থাকতে পারে, কিন্তু সে জোরে ও অধিকার কারো জন্মায় না, জানবেন। আপনি একটু হিসাব করে কথা কইবেন। বলিয়া সে লাঠিটা তুলিয়া লইল। বিজয়া কহিল, নইলে আপনার গায়ে জোর আছে এবং হাতে লাঠি আছে, এই তো? নরেন লাঠিটা ফেলিয়া দিয়া হতাশভাবে চেয়ারটায় বসিয়া পড়িয়া বলিল, ছি ছি, আপনি যা মুখে আসে তাই বলছেন, আপনার সঙ্গে আর পারিনি।
কিন্তু মনে থাকে যেন। বলিয়া আর সে আপনাকে সামলাইতে না পারিয়া হাসি চাপিতে চাপিতে দ্রুত পদে প্রস্থান করিল। একাকী ঘরের মধ্যে নরেন হতবুদ্ধির মতো খানিক্ষণ বসিয়া থাকিয়া অবশেষে তাহার লাঠিটা হাতে তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইতেই বিজয়া ঘরে ঢুকিয়া কহিল, আপনার জন্যই যখন আমার দেরি হয়ে গেল, তখন আপনারও চলে যাওয়া হবে না। আপনি হাত দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। নরেন যাওয়ার কথাটা বিশ্বাস করিল না, তথাপি জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে হাত দেখতে? তাহার মুখের প্রতি লক্ষ্য করিয়া এইবার বিজয়া গম্ভীর হইল, কহিল, এখানে ভালো ডাক্তার নেই। আমাদের যিনি নতুন আচার্য হয়ে এসেছেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজ 2 দিন হলো তার ভারী জ্বর হয়েছে। চলুন একবার দেখে আসবেন। আচ্ছা চলুন। বিজয়া কহিল, তবে একটু দাঁড়ান, সেই পরেশ ছেলেটিকে তো আপনি চেনেন। 3-4 দিন তারও জ্বর। তার মাকে আনতে বলে দিয়েছি। বলিতে বলিতেই পরেশের মা ছেলেকে অগ্রবর্তী করিয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, ছেলের সমস্ত গায়ে ভয়ানক বেদনা বাবু। নাড়িটা দেখে যদি একটু ওষুধ টষুধ দিতেন। নরেন কহিল, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি লিখে দিচ্ছি। মা একটু ক্ষুণ্ণ হইয়াই ছেলেকে লইয়া চলিয়া গেল। তখন নরেন বিজয়ার বিস্মিত মুখের পানে চাহিয়া কহিল, এদিকে ভারী বসন্ত হচ্ছে, একটু সাবধানে রাখতে বলে দেবেন। বিজয়ার মুখ কালি হইয়া গেল। বসন্ত? বসন্ত হবে কেন? নরেন কহিল, হবে কেন সে অনেক কথা, আজও ভালো বোঝা যাবে না বটে, কিন্তু কাল ওর পানে চাইলেই জানতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার আচার্যবাবুকেও আর দেখবার বিশেষ আবশ্যক নেই। তাঁর অসুখটাও খুব সম্ভব কাল পরশুই টের পাবেন। ভয়ে বিজয়ার সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল। সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়া বসিয়া পড়িয়া অস্ফুট কণ্ঠে কহিল, আমারও নিশ্চয়ই বসন্ত হবে নরেনবাবু। আমারও কাল রাত্রে জ্বর হয়েছিল, আমারও গায়ে ভয়ানক ব্যথা। নরেন হাসিল, কহিল, ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়। বেশ তো, জ্বরই যদি একটু হয়ে থাকে তাতেই বা কি? আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রামশুদ্ধ সকলেরই তাই হবে তার তো কোনো মানে নেই। বিজয়ার চোখ দুটি ছলছল করিয়া আসিল, কহিল, হলেই বা আমাকে দেখবে কে? আমার কে আছে? নরেন পুনরায় হাসিয়া কহিল, দেখবার লোক অনেক পাবেন সে ভাবনা নেই, কিন্তু কিছু হবে না আপনার। বিজয়া হতাশভাবে মাথা নাড়িয়া কহিল, না হলেই ভালো, কিন্তু কাল রাত্রে আমার সত্যিই খুব জ্বর হয়েছিল। তবুও সকালবেলা জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে দেখতে যাচ্ছিলুম। এখনও আমার একটু একটু জ্বর রয়েছে, এই দেখুন। বলিয়া সে ডান হাত বাড়াইয়া দিল। নরেন কাছে গিয়া তাহার কোমল শিথিল হাতখানি নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টানিয়া লইয়া মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামাইয়া রাখিয়া বলিল, আজ আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গে, কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসব। আপনার দয়া। বলিয়া বিজয়া চোখ বুজিয়া চুপ করিয়া রহিল। কিন্তু কথাটা তীরের মতো গিয়া নরেনের মর্মমূলে বিঁধিল। প্রত্যুত্তরে আর সে কোনো কথাই বলিল না বটে, কিন্তু নীরবে লাঠিটি তুলিয়া লইয়া যখন ঘরের বাহির হইয়া গেল, তখন এই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়া ভিক্ষা তাহার বলিষ্ঠ পুরুষচিত্তকে এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত মথিত করিতে লাগিল। পরদিন কাজের ভিড়ে কোনো মতেই সে কলিকাতা ত্যাগ করিতে পারিল না, কিন্তু তাহার পরদিন বেলা 9টার মধ্যেই গ্রামে আসিয়া উপস্থিত হইল। বাটিতে পা দিতেই কালীপদ তাড়াতাড়ি আসিয়া কহিল, মায়ের বড় জ্বর বাবু, আপনি একবার ওপরে চলুন। নরেন্দ্র বিজয়ার ঘরে আসিয়া যখন উপস্থিত হইল, তখন সে প্রবল জ্বরে শয্যায় পড়িয়া ছটপট করিতেছে। কে একজন প্রৌঢ়া নারী ঘোমটায় মুখ ঢাকিয়া শিয়রের কাছে বসিয়া পাখার বাতাস করিতেছে
এবং অদূরে চৌকির ওপর পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী মুখ ভয়ানক গম্ভীর করিয়া বসিয়া আছেন। উভয়ের কাহারই চিত্ত যে ডাক্তারের আগমনে আশায় ও আনন্দে নাচিয়া উঠিল না, তাহা না বলিলেও চলে। বিলাসবিহারী ভূমিকার লেশমাত্র বাহুল্য না করিয়া সোজা জিজ্ঞাসা করিল, আপনি নাকি পরশু এসে বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কথাটা এত বড় মিথ্যা যে হঠাৎ কোনো জবাব দিতেই পারা যায় না। কিন্তু প্রশ্ন শুনিয়া বিজয়া রক্তচক্ষু মেলিয়া চাহিল। প্রথমটা সে যেন ঠাহর করিতে পারিল না, তাহার পরে দুই বাহু বাড়াইয়া কহিল, আসুন। নিকটে আর কোনো আসন না থাকায় নরেন তাহার শয্যার একাংশে গিয়াই উপবেশন করিল। চক্ষের পলকে বিজয়া দুই হাত দিয়া সজোরে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, কাল এলে তো আজ আমার এত জ্বর হতো না। আমি সমস্ত দিন পথপানে চেয়েছিলাম। নরেন্দ্র ডাক্তার তাহার বুঝিতে বিলম্ব হইল না যে প্রবল জ্বর উগ্র নেশার মতো অনেক আশ্চর্য কথা মানুষের ভিতর হইতে টানিয়া আনে, কিন্তু সুস্থ অবস্থায় তাহার অস্তিত্ব না মুখে না অন্তরে কোথাও হয়তো থাকে না। কিন্তু অনতি দূরে বসিয়া দুর্ভাগ্য পিতা পুত্রের মাথার চুল পর্যন্ত ক্রোধে কণ্টকিত হইয়া উঠিল। নরেন সহজে সান্ত্বনার স্বরে প্রসন্ন মুখে কহিল, ভয় কি, জ্বর দুদিনেই ভালো হয়ে যাবে। তাহার হাতখানা বিজয়া একেবারে বুকের উপর টানিয়া লইয়া একান্ত করুণ সুরে কহিল, কিন্তু আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না বলো? তুমি চলে গেলে আমি হয়তো বাঁচব না। জবাব দিতে গিয়া নরেন মুখ তুলিতেই দুই জোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। দেখিল একান্ত সন্নিকটবর্তী নিঃসংকোচিত্ত শিকারের উপর লাফাইয়া পড়িবার পূর্বাহ্নে ক্ষুদিত ব্যাঘ্র যেমন করিয়া চাহে, ঠিক তেমনি দুই প্রদীপ্ত চক্ষু মেলিয়া বিলাসবিহারী তাহার প্রতি চাহিয়া আছে। নরেন অবাক হইয়া চাহিয়া রহিল। বিজয়ার প্রশ্নের জবাব দেওয়া হইল না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ার পর্যন্ত বুঝিতে পারে। সুতরাং এই লোকটি যত সোজা মানুষ এবং সংসারের অভিজ্ঞতা তাহার যতই অল্প থাকুক, এ কথাটা সে এক নিমেষেই টের পাইল যে ওই চেয়ারে আসীন পিতাপুত্রের চোখের চাহনিতে আর যে ভাবই প্রকাশ করুক, হৃদয়ের প্রীতি প্রকাশ করে নাই। ইহারা যে তাহার প্রতি প্রসন্ন ছিলেন না তাহা সে জানিত। সে মাইক্রোস্কোপটা বিজয়াকে দেখাইতে আসিয়া সে নিজের কানেই অনেক কথা শুনিয়া গিয়াছিল, এবং রাসবিহারী চাকরের হাতে যেদিন তাহার দাম পাঠাইয়াছিলেন সেদিনও হিতোপদেশ ছলে বৃদ্ধ কম কটু কথা শুনাইয়া আসেন নাই। কিন্তু সে যখন সত্যই ঠকাইয়া যায় নাই এবং জিনিসটা আজ যখন 200 স্থানে 400 ঘুরাইয়া আনিতে পারে যাচাই হইয়া গেছে, তখন সেদিক দিয়া কেন যে এখনও তাহাদের রাগ থাকিবে তাহা সে ভাবিয়া পাইল না। আর এই বসন্তের ভয় দেখাইয়া যাওয়া, কিন্তু সে তো ভয় দেখাইয়া যায় নাই, বরঞ্চ ঠিক উল্টা। এ মিথ্যা আর কেহ প্রচার করিয়াছে কিংবা বিজয়ার নিজের মুখেই প্রকাশ পাইয়াছে তাহা স্থির করিবার পূর্বেই বিলাসবিহারী আর একবার চিৎকার করিয়া উঠিল। ভৃত্য কালীপদ বোধ করি নিছক কৌতূহল বসেই পর্দা একটুখানি ফাঁক করিয়া মুখ বাড়াইয়াছিল। বিলাসের চোখে পড়িতেই সে একেবারে হিন্দি গর্জন ছাড়িল। খুব সম্ভব হিন্দি ভাষায় অধিক ক্রোধ প্রকাশ পায়। কহিল, এই সোয়ারকা বাচ্চা, একটু কুর্সি লাও। ঘরের সকলেই চমকিয়া উঠিল। কালীপদ শুয়ারকা বাচ্চা এবং লাও কথাটার অর্থ বুঝিতে পারিল, কিন্তু কুর্সি বস্তুটি যে কি তাহা আন্দাজ করিতে না পারিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া একবার এদিকে একবার ওদিকে মুখ ফিরাইতে লাগিল। বৃদ্ধ রাসবিহারী নিজেকে সংবরণ করিয়া লইয়াছিলেন। তিনি গম্ভীর স্বরে কহিলেন, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ, বাবুকে বসতে দাও। কালীপদ দ্রুত বেগে প্রস্থান করিলে তিনি ছেলের দিকে ফিরিয়া তাহার শান্ত উদার কণ্ঠে বলিলেন, রোগা মানুষের ঘর অমন হেষ্টি হয়েও না বিলাস। টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষেই শোভা পায় না।
ছেলে উদ্ধতভাবে জবাব দিল, মানুষ এতে টেম্পার লুজ করে না তো কিসে করে শুনি? হারামজাদা চাকর, বলা নেই খাওয়া নেই, এমন একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে যে ভদ্রমহিলার সম্মান পর্যন্ত রাখতে জানে না। অকস্মাৎ প্রচণ্ড ধাক্কায় মাতালের যেমন নেশা ছুটিয়া যায়, বিজয়ারও ঠিক তেমনি জ্বরের আচ্ছন্ন ঘোরটা কুঁচিয়া গেল। সে নিঃশব্দে নরেনের হাত ছাড়িয়া দিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার আনিয়া রাখিয়া যাইতেই নরেন্দ্র বিছানা হইতে উঠিয়া আসিয়া তাহাতে বসিল। রাসবিহারী বিজয়ার মুখের ভাব লক্ষ্য করিতে ত্রুটি করেন নাই। তিনি একটু প্রসন্ন হাস্য করিয়া পুত্রকেই উদ্দেশ করিয়া পুনশ্চ বলিলেন, বাবা, আমি সমস্তই বুঝি বিলাস, এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা যে অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক, তাও মানি। কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম রীতি নীতি আচার ব্যবহার জানতো, তাহলে ভাবনা ছিল কি? সেই জন্য রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। এই দোষ ত্রুটি যে কাহার, তাহা কাহারও বুঝিতে বিলম্ব রইল না। বিলাস কহিল, না বাবা, এরকম ইম্পার্টিনেন্স সহ্য হয় না। তাছাড়া আমার এবাড়ির চাকরগুলো হয়েছে যেমন হতভাগা তেমনি বজ্জাত। কালই আমি বেটাদের সব দূর করে তবে ছাড়ব। রাসবিহারী আবার একটু হাস্য করিয়া সস্নেহ তিরস্কারের ভঙ্গিতে এবার বোধ করি ঘরের দেওয়ালগুলোকে শুনাইয়া বলিলেন, এর মন খারাপ হয়ে থাকলে যে কি বলে তার ঠিকানাই নেই। আর শুধু ছেলেকেই বা দোষ দেব কি? আমি বুড়ো মানুষ, আমি পর্যন্ত অসুখ শুনে কীরকম চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হলো একজনের বসন্ত, তার উপর উনি ভয় দেখিয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত নরেন্দ্র কোনো কথা কহে নাই। এইবার সে বাধা দিয়া কহিল, না, আমি কোনো রকম ভয় দেখিয়ে যাইনি। বিলাস মাটিতে একটা পা ঠুকিয়া সতেজে কহিল, আলবৎ ভয় দেখিয়ে গেছেন, কালীপদ সাক্ষী আছে। নরেন কহিল, কালীপদ ভুল শুনেছে। প্রত্যুত্তরে বিলাস আর একটা কি কাণ্ড করিতে যাইতেছিল, তাহার পিতা থামাইয়া দিয়া বলিলেন, আহ বিলাস, কি করো? উনি যখন অস্বীকার করছেন তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই ওর কথা সত্যি। তথাপি বিলাস কি যেন বলিবার প্রয়াস করিতেই বৃদ্ধ কটাক্ষে নিষেধ করিয়া বলিলেন, এই সামান্য অসুখে এই মাথা হারিও না বিলাস, স্থির হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যেই বিপদ পাঠিয়ে দেন, বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন ভুলে যাও আমি তো ভেবে পাইনে। একটু স্থির থাকিয়া পুনরায় কহিলেন, আর তাই যদি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন, তাতেই বা কি? কত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারের যে ভ্রম হয়, উনি তো ছেলে মানুষ। বলিয়া নরেন্দ্রের প্রতি মুখ তুলিয়া বলিলেন, যাক, জ্বর তো তাহলে অতি সামান্যই আপনি বলছেন, চিন্তা করবার তো কোনো কারণ নেই, এই তো আপনার মত। নরেন্দ্র আসিয়া পর্যন্ত অনেক অপমান নীরবে সহিয়াছিল, কিন্তু এইবার একটা বাঁকা জবাব না দিয়া থাকিতে পারিল না। কহিল, আমার বলায় আর কি আসে যায় বলুন? আমার উপর তো নির্ভর করছে না, বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। কথাটা নিহিত খোঁচা যাই থাক, এ জবাব দিবার তাহার অধিকার ছিল, কিন্তু বিলাস একেবারে লাফাইয়া উঠিয়া মারমুখী হইয়া চেঁচাইয়া উঠিল, এই তুমি কার সঙ্গে কথা কইছ? মনে করে কথা কয়েও বলে দিচ্ছি, এ ঘর না হয়ে আর কোথাও হলে তোমার বিদ্রুপ করা। এই লোকটার কারণে অকারণে প্রথম হইতেই একটা ঝগড়া বাঁধাইয়া তুমুল কাণ্ড করিয়া তুলিবার প্রাণপণ চেষ্টা দেখিয়া নরেন্দ্র বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। কিন্তু কেন, কিসের জন্য, কোথায় তাহার ব্যবহারের মধ্যে কি অপরাধ ঘটিতেছে, কিছুই সে স্থির করিয়া উঠিতে পারিল না। আসল কারণ হইতেছে এই যে কোথায় যে ওই লোকটার অন্তর্দাহ, নরেন্দ্র তাহা আজিও জানিত না। বিজয়া এখানে আসার সঙ্গে সঙ্গেই গ্রামের অনুসন্ধিৎসু প্রতিবেশীর দল যখন বিলাসের সহিত তাহার ভবিষ্যৎ সম্বন্ধের আলোচনা করিয়া সময়ের সদ্ব্যবহার করিত,
তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ কীটাণুকীটের সম্বন্ধ নিরূপণেই ব্যাপৃত থাকিত। গ্রামের জনশ্রুতি তাহার কানে পৌঁছিত না। তাহার পরে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার দিনে যখন কথাটা পাকা হইয়া রাষ্ট্র হইতে কোথাও আর বাকি রহিল না, তখন সে কলিকাতায় চলিয়া গিয়াছে। আজ পিতাপুত্রের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দেশ্য এবং অস্পষ্ট ব্যথার মতো তাহাকে বাজিতেছিল বটে, কিন্তু চিন্তার দ্বারা তাহাকে সুস্পষ্ট করিয়া দেখিবার সময় কিংবা প্রয়োজন কিছুই তাহার ছিল না। ঠিক এই সময় বিজয়া এদিকে মুখ ফিরাইল। নরেন্দ্রের মুখের প্রতি ব্যথিত উৎপীড়িত দুটি চোখ ক্ষণকাল নিবদ্ধ করিয়া কহিল, আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন, তখন আপনি আর নিরর্থক অপমান সইবেন না। কিন্তু ফিরে যাবার পথে দয়ালবাবুকে একবার দেখে যাবেন, শুধু এই মিনতিটি রাখবেন। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়াই সে পুনরায় মুখ ফিরাইয়া শৈল। রাসবিহারী অনেক পূর্বেই আসল ব্যাপারটা বুঝিয়াছিলেন। তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, বিলক্ষণ, তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করে কার সাধ্য? তারপর ছেলেকে নানা প্রকার ভর্ৎসনার মধ্যে বারংবার এই কথাটাই প্রচার করিতে লাগিলেন যে অসুখের গুরুত্ব কল্পনা করিয়া উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছে, এবং সঙ্গে সঙ্গে একমাত্র ও অদ্বিতীয় নিরাকার পরম ব্রহ্মের উদ্দেশ্য সম্বন্ধে অনেক আধ্যাত্মিক ও নিগূঢ় তত্ত্বকথার মর্মোদ্ঘাটন করিয়া দেখাইয়া দিলেন। নরেন্দ্র কোনো কথা কহিল না। পিতা ও পুত্রের নিকট হইতে তত্ত্বকথা ও অপমানের বোঝা নিঃশব্দে দুই স্কন্ধে ঝুলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করিয়া তেমনি নীরবে বাহির হইয়া গেল। রাসবিহারী পিছন হইতে ডাকিয়া কহিলে, নরেন্দ্রবাবু, এই আপনার সঙ্গে একটা জরুরি কথা আলোচনা করবার আছে। বলিয়া তাড়াতাড়ি উঠিয়া ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র ও অদ্বিতীয় রূপে বিজয়ার ঘরের মধ্যে অধিষ্ঠিত রাখিয়া দ্রুত বেগে তাহার অনুসরণ করিয়া নিচে নামিয়া গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসাইয়া তিনি ভূমিকাচ্ছলে কহিলেন, 5 জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই বলি, বাবা, এটা কিন্তু ভুলতে পারি নে, তুমি আমাদের সেই জগদীশের ছেলে। বনমালী জগদীশ দুইজনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমি পড়ে আছি। কিন্তু আমরা 3 জনে যে কি ছিলাম সে আভাস তোমাকে তো সেই দিনই দিয়েছিলাম, কিন্তু খুলে বলতে পারিনি। নরেন, আমার বুক যেন ফেটে যেতে চায়। নরেন চুপ করিয়া রহিল। হঠাৎ রাসবিহারীর আর একদিনের কথাগুলো যেন মনে পড়ায় বলিয়া উঠিলেন, ওই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি সত্যিই তোমার উপর বড় বিরক্ত হয়েছিলাম নরেন। একটু হাস্য করিয়া বলিলেন, কিন্তু দেখো বাবা, এই বিরক্ত হয়েছিলাম কথাটা বড় রূঢ়। হয়নি বলতে পারলেই সাংসারিক হিসাবে হয় ভালো, বলতে শুনতে সব দিকেই নিরাপদ। কিন্তু যাক, বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অনেকটা যেন আত্মগতভাবেই পুনরায় কহিতে লাগিলেন, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হই, কত লোকে গাল দেয়। বন্ধুরা বলেন, বেশ, মিথ্যে বলতে যখন কোনো কালেই পারলে না রাসবিহারী, তখন তা বলতেও আমরা বলিনি। কিন্তু একটু ঘুরিয়ে বললেই যদি গালমন্দ হতে নিস্তার পাওয়া যায়, তাই কেন করো না? আমি শুনে শুধু অবাক হয়ে ভাবি, বাবা, যা ঘটেনি তা বানিয়ে বলা, ঘুরিয়ে বলা যায় কি করে? এরা আমার ভালোই চায় তা বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন, সে অসাধ্য সাধন করিই বা আমি কেমন করে? যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি কোনো দিনই ভালোবাসিনি। এতে আমার বড় বিতৃষ্ণা। পাছে তুমি দুঃখ পাও, তাই এত কথা বলা। বলিয়া উদাস নেত্রে কড়িকাঠের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া চোখ নামাইয়া কহিলেন,
আর একটা কথা কি জানো নরেন, এই সংসারে চিরকাল আছি বটে, চুল পাকিয়েও ফেললাম সত্য, কিন্তু কি করলে কি বললে যে এখানে সুখ সুবিধে মেলে তা আজও এই পাকা মাথাটায় ঢুকলো না। নইলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম এ কথা মুখের ওপর বলে তোমার মনে আজ ক্লেশ দেব কেন? নরেন বিনয়ের সহিত বলিল, যা সত্য তাই বলেছেন, এতে দুঃখ করবার তো কিছু নেই। রাসবিহারী ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, না না না, ও কথা বলো না নরেন, কঠোর কথা মনে বাজে বই কি? যে শোনে তার তো বাজেই, যে বলে তারও কম বাজে না বাবা, জগদীশ্বর। নরেন অধমুখে চুপ করিয়া রহিল। রাসবিহারী অন্তরের ধর্মোচ্ছ্বাস সংযত করিয়া লইয়া পরে বলিতে লাগিলেন, কিন্তু এই তারপরে আর চুপ করে থাকতে পারলাম না। ভাবলাম সে কি কথা, সে অনেক দুঃখে এই নিজের অমন আবশ্যকীয় জিনিসটা বিক্রি করে গেছে, তার মূল্য যাই হোক, কিন্তু কথা যখন দেওয়া হয়েছে তখন আর তো ভাবাও চলে না, দাম দিতেও বিলম্ব করা চলে না। মনে মনে বললাম, আমার বিজয় আমার যখন ইচ্ছে যতদিনে ইচ্ছে টাকা দেন, কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিই। সেই বেচারা যখন ওই টাকা নিয়েই তবে বিদেশে যাবে, একটা দিনও তো দেরি করা কর্তব্য নয়। তার উপর সে যখন আমার জগদীশের ছেলে। নরেন তখনকার কটু কথাগুলো স্মরণ করিয়া বেদনার সহিত জিজ্ঞাসা করিল, তার কি দাম দেবার ইচ্ছে ছিল না? বৃদ্ধ গম্ভীর হইয়া বলিলেন, না, সে কথা আমার তো মনে হয়নি নরেন, কিন্তু তবে কি জানো, না থাক বলিয়া তিনি সহসা মৌন হইলেন। 400 টাকায় যাচাই করা কথাটা একেবারে নরেনের জিহ্বায় আসিয়া পড়িল, কিন্তু সেই সঙ্গেই কেমন একটা ক্লেশ বোধ হওয়ায় এ সম্বন্ধে আর কোনো কথা সে কহিল না। রাসবিহারী এইবারে দরকারি কথাটা পাড়িলেন। তিনি লোক চিনিতেন। নরেনের আজিকার কথাবার্তায় ও ব্যবহারে তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল যে এখনও সে আসল কথাটা জানে না, এবং এই সকল অন্যমনস্ক উদাসীন প্রকৃতির মানুষগুলোকে একেবারে চোখে আঙুল দিয়া দেখাইয়া না দিলে নিজ হইতে অনুসন্ধান করিয়াও ইহারা কোনোদিন কিছু জানিতে চাহে না। বলিলেন, বিলাসের আচরণে আজ আমি যেমন দুঃখ তেমনি লজ্জাবোধ করেছি। ওই মাইক্রোস্কোপটার কথাই বলি, বিজয়া একবার যদি তার মত নিয়ে এটা কিনতো তাহলে তো কোনো কথাই উঠতে পারত না। তুমি বলো দেখি, এ কি তার কর্তব্য ছিল না? বিজয়ার কর্তব্যটা ঠিক বুঝিতে না পারিয়া নরেন্দ্র জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। রাসবিহারী কহিলেন, তার অসুখের খবর পেয়েই বিলাস যে কীরকম উৎকণ্ঠিত হয়ে উঠেছে এ তো আমার বুঝতে বাকি নেই। হওয়াই স্বাভাবিক, সমস্ত ভালো মন্দ সমস্ত দায়িত্ব তো শুধু তারই মাথার ওপরে। চিকিৎসা এবং চিকিৎসক স্থির করা তো তারই কাজ, তার অমতে তো কিছুই হতে পারে না। বিজয়া নিজেও তো অবশেষে তা বুঝলেন, কিন্তু দুদিন পূর্বে চিন্তা করলে তো এইসব অপ্রিয় ব্যাপার ঘটতে পারত না। নিতান্ত বালিকা নয়, ভাবা তো উচিত ছিল। কেন যে উচিত ছিল তাহা তখনও পর্যন্ত বুঝিয়া উঠিতে না পারিয়া নরেন বৃদ্ধের প্রশ্নে সায় দিতে পারিল না। কিন্তু তবুও তাহার বুকের ভিতরটা আশঙ্কায় তোলপাড় করিতে লাগিল, অথচ বুঝিয়া লইবার মতো কথাও তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে শুধু শঙ্কিত দুই চক্ষু বৃদ্ধের মুখের প্রতি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। রাসবিহারী বলিলেন, তুমি কিন্তু বাবা ওই বিলাসের মনের অবস্থা বুঝে মনের মধ্যে কোনো গ্লানি রাখতে পারবে না। আর একটা অনুরোধ আমার এই রইল নরেন, এদের বিবাহ তো বৈশাখেই হবে, যদি কলকাতাতেই থাকো শুভকর্মে যোগ দিতে হবে তা বলে রাখলাম। নরেন কথা কহিতে পারিল না, শুধু ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। রাসবিহারী তখন পুলকিত চিত্তে অনেক কথা বলিতে লাগিলেন। এ বিবাহ যে মঙ্গলময়ের একান্ত অভিপ্রেত এবং বরকন্যার জন্মকাল হইতেই যে স্থির হইয়াছিল, এবং এই প্রসঙ্গে বিজয়ার পরলোকগত পিতার সহিত তাহার কি কি কথা হইয়াছিল ইত্যাদি বহু প্রাচীন ইতিহাস বিবৃত করিতে করিতে সহসা বলিয়া উঠিলেন,
ভালো কথা। কলকাতাতেই কি এখন থাকা হবে? একটু সুবিধে টুবিধে হবার কি আশা? নরেন্দ্র কহিল, হ্যাঁ, একটা বিলাতি ওষুধের দোকানে সামান্য একটা কাজ পেয়েছি। রাসবিহারী খুশি হইয়া বলিলেন, বেশ বেশ, ওষুধের দোকান, কাঁচা পয়সা, টিকে থাকতে পারলে আকের গুছিয়ে নিতে পারবে। নরেন এ ইঙ্গিতের ধার দিয়েও গেল না, কহিল, আগে হ্যাঁ। শুনিয়া রাসবিহারী আর কৌতূহল দমন করিতে পারিলেন না, একটু ইতস্তত করিয়া প্রশ্ন করিলেন, তাহলে ওই মাইনেটা কিরকম দিচ্ছে? নরেন্দ্র কহিল, পরে কিছু বেশি দিতে পারে, 400 টাকা মাত্র দেয়। 400? রাসবিহারী বিবর্ণ মুখে চোখ কপালে তুলিয়া বলিলেন, আহা, বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। এদিকে বেলা বাড়িয়া উঠিতেছিল দেখিয়া নরেন্দ্র উঠিয়া দাঁড়াইল। দয়ালবাবুর 2-4টা বসন্ত দেখা দিয়াছিল, তাহাকে একবার দেখিতে যাইতে হইবে।